স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে 26শে মার্চ তৈরি হয়ে গেছিল, তারই একটা এক্সটেনশন সেটা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে সেই বেতার কেন্দ্রে যারা লিখেছেন, যারা কণ্ঠ দিয়েছেন, তারা যারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন, শত্রুকে দুর্বল করেছেন, ন্যায়ের যুদ্ধের পক্ষে যে ন্যায্যতা তৈরি করেছেন, এই সবগুলো কাজ ছাড়া শুধু তারা যেমন করতে পারতেন না, তেমনি শুধু সশস্ত্র মুক্তিযোদ্ধা করতে পারতেন না। সশস্ত্র মুক্তিযোদ্ধারা যেমন শুরু করতে পারতেন না, তারা একা করতে পারতেন না। সর্বোপরি এই যুদ্ধকে বাংলাদেশে অত্যন্ত আবেগী কণ্ঠে অথচ খুবই মননশীল কতগুলি বক্তব্য উপস্থাপন করেছেন। আমি তার বক্তব্য পুরোপুরিটাই সমর্থন করে শুধু যুক্ত করতে চাই যে বলা হয়েছিল যেই কবিকে আনা হলো সে তো মুখ মৌন, কিন্তু এই কবি যুদ্ধ করেছিলেন। এই কবি যুদ্ধ করেছিলেন তার গান দিয়ে, তার প্রবন্ধ দিয়ে, সর্বোপরি তিনি দীর্ঘদিন লড়াইয়ের মধ্য দিয়ে যে সামাজিক মনন তৈরি করেছিলেন, যে রাজনৈতিক মনন তৈরি করেছিলেন, তা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কবি নজরুল অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসের নানান বাঁকে আমাকে বলা হয়েছে 10 মিনিট সময়, আপনারা জানেন, কিছু খুব অল্প কথা দু একটা আমি বলতে চাই। নানান ইতিহাসের মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে, পারিবারিক সামাজিক জীবনের মধ্যে যেমন আয়রনি ঘটে, জাতীয় ইতিহাসের মধ্যে এরকম ঘটে। তার মধ্যে একটি বা আয়রনি হচ্ছে যেই দুজন শুধু আমাদের নজরুল নন, রবীন্দ্রনাথ এই যুদ্ধে লড়াই করেছিলেন, তার লেখা সঙ্গীত জাতীয় সঙ্গীত হয়েছে এখানে। এই দুজন যেই বাংলার জন্য যুদ্ধ করেছিলেন, সেই বাংলা কিন্তু আজকের বাংলাদেশ নয়। 1905 সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ লিখেছেন, যখন দুই বাংলা ব্রিটিশদের কারণে এবং প্রধানত ব্রিটিশদের কারণে ভাগ হয়েছিল, এবং এইখানে জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের কৃষকের, এই অঞ্চলের কৃষকের আশাকাঙ্ক্ষার যে লড়াই, কৃষক মুভমেন্ট, সেই কৃষক মুভমেন্টটাকে নানানভাবে এবং জমিদারদের বিরুদ্ধে শোষণটাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার কতগুলো একটা ঘটনা ঘটেছিল এইভাবে যে নানান ঐতিহাসিক কারণে, সেগুলো লম্বা বিস্তৃত আলোচনা, ঐতিহাসিক কারণে এই অঞ্চলের মুসলমানরা ছিলেন কৃষক, আর এই অঞ্চলের জমিদার, শোষক জমিদাররা ছিলেন প্রধানত জমিদার। ফলে জমিদারদের বিরুদ্ধে কৃষকের যে উপনিবেশ বিরোধী সংগ্রাম, সেই সংগ্রামটা সাধারণ মানুষের কাছে আবির্ভূত হয়েছিল হিন্দু এবং মুসলমানের বিরুদ্ধে সংগ্রাম, কিন্তু মর্মের দিক থেকে সেই সংগ্রাম ছিল জমিদারি শোষণমূলক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে, শোষণমূলক মানি ল্যান্ডিং ব্যবস্থার বিরুদ্ধে এই দেশের কৃষকের সংগ্রাম। সেই সংগ্রামকে নানান রাজনৈতিক দল, নানান ধর্মীয় গোষ্ঠী নানানভাবে ব্যবহার করেছে। সেই তার নানান ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং লক্ষ্য করুন, ভারত যখন বাংলাদেশকে এই স্বাধীনতা সংগ্রামে বন্ধুর মতো এগিয়ে আসে, আমাদেরকে সাহায্য করে, তখন আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে বোধহয় একমাত্র ব্যতিক্রম ঘটনা, তখন আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল এমন একটি পতাকা নিয়ে, যে পতাকার মধ্যে মানচিত্র খচিত ছিল। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর কোনো দেশে মানচিত্র খচিত পতাকা থাকে না। ওই পতাকাটা দরকার ছিল ইতিহাসের যে প্রেক্ষাপট পেছনে ছিল। বাংলাদেশে দুই ভাগ হয়ে গেছিল বহু আগেই, অর্থাৎ ভারতের রাষ্ট্র সেই বাংলাকে সাহায্য করছে না। এই যুদ্ধ হলো এই বাংলা, যার ম্যাপ ওইখানে খচিত ছিল। নজরুল যে গান লিখেছিলেন, যেই জন্য যিনি সংগ্রাম করেছিলেন, পুরোপুরি বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা করতে চেয়েছিলেন। সেই দেশ ফজলুল হক চেয়েছিলেন, সেই দেশ আবুল হাসিম চেয়েছিলেন, সেই দেশ শরৎ বসু চেয়েছিলেন, সেই দেশ সুভাষ বসু চেয়েছিলেন। কিন্তু ইতিহাসের নানান ঘটনা পরিক্রমায়, সে খুব লম্বা আলোচনা, 1905 সাল, 1911 সাল, 42 সাল, 46 সালের অনেক বড় বড় ঘটনা ঘটেছে।
নজরুল এই পুরোটা সময়ের মধ্যে একদিনের জন্যও কংগ্রেস কিন্তু হিন্দু মহাসভার প্রচ্ছন্ন কিংবা প্রত্যক্ষ সাম্প্রদায়িকতার মধ্যে নিজেকে ডুবাননি, মুসলিম লীগের সাম্প্রদায়িকতার মধ্যে নিজেকে ডুবাননি। এই জন্যই অন্নদাশঙ্কর প্রথমে যখন বাংলা ভাগের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, তেলের শিশি ভাঙলো বলে খোকার পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। বাংলা যখন ভেঙে গেলই তখন তিনি আরেক লাইন লিখেছিলেন, ভাগ হয়ে গেল বিলকুল, শুধু ভাগ হলো না তো নজরুল। আমরা সেই নজরুলের তার যে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, তার উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম, তার অসাম্প্রদায়িকতার সংগ্রাম, আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সংগ্রাম এবং তিনি খুব নির্মোহভাবে নির্বিকারভাবে করতে পারতেন। আপনারা যারা নজরুল বিশেষজ্ঞরা আছেন, আপনার মতো সাধারণ মানুষের পক্ষে সেই আলোচনার সূত্রপাত করা অন্যায় হবে, বেয়াদবি হবে। আপনি লক্ষ্য করুন, জাত নিয়ে তিনি যেই গানটা রচনা করেছিলেন বিয়ে বাড়িতে গিয়ে যখন গান গাইছেন, তখন যখন খাবার দেওয়ার সময় হলো তখন দেখা যাচ্ছে যে ওখানে জাতপাত নিয়ে কথা উঠছে। একদল লোক তাদের যেই বাড়িতে ভট্টাচার্যদের একটা কনজারভেটিভ পরিবেশের মধ্যে বিয়ের নেমন্তন্নের মধ্যে মুসলমান তো দূরের কথা, ব্রাহ্মণ কিংবা অন্যদের সঙ্গে হিন্দু ধর্মের অপরাপর কাস্টের সঙ্গে বসতো না, আলাদা আলাদা খাবার ব্যবস্থা হলো। তখন তিনি ওই আসরে বসে এটা নিয়ে নানান দুটো বিতর্ক আছে, আগেই লিখেছিলেন বা তখনই লিখেছিলেন, কিন্তু গানটা যে তখন গেয়েছিলেন জাত নিয়ে সব বজ্জাতির ব্যাপারে, তাৎক্ষণিকভাবে কোন বাড়িতে গেলেন, বন্ধুর বাড়িতে গেলেন না কিসের জন্য গেলেন তার তিনি চিন্তা করেন। যখন অন্যায় দেখেছেন তখন প্রতিবাদ করেছেন। এবং উনি হচ্ছে বোধহয় এই অঞ্চলের একমাত্র কবি যিনি তার রাজনৈতিক, শৈল্পিক, সাংস্কৃতিক চিন্তা বাস্তবায়ন করবার জন্য মিছিল করেছেন, ইলেকশন করেছেন, গান গেয়েছেন, যাত্রা করেছেন, কবিতা লিখেছেন, গাজল গেয়েছেন, যত যা কিছু করবে, পত্রিকা বের করেছেন, যা কিছু করেছেন তার লক্ষ্য একটাই, মানবতার মুক্তি, সাম্যের প্রতিষ্ঠা। এবং সেই কবিকে আমি একটা শেষ কথা বলবার আগে জব্বার ভাইয়ের একটা ছোট্ট রেফারেন্স দিয়ে একটা কথা মনে করে দিতে চাই। তলোয়ার দিয়ে দাড়ি চাচার কথা তিনি বলতেন, সে রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই সেই রেফারেন্স দিয়ে তিনি লিখেছিলেন বটে। তবে রবীন্দ্রনাথ তাকে খুব ধীরে এগোবার জন্য বলেছেন, ধীরে ধীরে আস্তে আস্তে, মনে হয় না তাকে ভালোবাসতেন ভীষণভাবে। কারণ রবীন্দ্রনাথই লিখেছিলেন, আয় চলে আরে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। তিনি আহ্বানও জানিয়েছেন। তার সঙ্গে তার চিন্তার কিছু বিশেষত ভাষার ব্যাপারে তার আরবি ফার্সি বা শব্দ ব্যবহারের ব্যাপারে এবং সংস্কৃত ভাষা ব্যবহারের ব্যাপারে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের দু একবার দ্বিমত হয়েছে, একবার মনোমালিন্য হয়েছে। সেটা নিজেই একটা অসাধারণ ইতিহাস। খুন শব্দটা রক্ত অর্থে চলবে কি চলবে না, এইটা নিয়ে রবীন্দ্রনাথ একবার একটা বক্তৃতা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে রক্ত অর্থে খুন চলবে না, এই খুন খারাপই যেরকম এইরকম। আর তিনি তো টকবকে খুনের কথা বহুবার লিখেছেন। এই কথা তিনি শুনবার পর বড়র পিড়িতি বালির বাদ নামের প্রবন্ধ লিখে বলেছিলেন। কেন আরবি ফার্সি শব্দ, সংস্কৃতির শব্দ থেকে তখন কিন্তু রবীন্দ্রনাথরা বাংলাকে বাংলা করবার চেষ্টা করছেন। এইরকম সময়টায় যখন শনিবারের চিঠি বেরোচ্ছে, প্রবাসী পত্রিকা বেরোচ্ছে, যখন সাধু চলিত বিতর্ক চলছে, প্রমোদ চৌধুরীরা কথ্য বাংলার পক্ষাবলম্বন করছেন, পণ্ডিতরা রবীন্দ্রনাথের বিরুদ্ধে এবং সংস্কৃত পণ্ডিতরা লড়াই করছেন, সেই সংগ্রামের মধ্যে আরেকটা বিতর্ক উঠলো, তাহলে আরবি ফার্সি শব্দ কদ্দূর থাকবে কি থাকবে না। এটা ভীষণ ভীষণ মজার গল্প। যখন তিনি লিখলেন বড়র পিড়িতি বালির বাদ, এরপরে বাংলা সাহিত্যে খুন এই নামে আর একটা প্রবন্ধ লিখলেন প্রমথ চৌধুরী। একটি শব্দ নিয়ে, সেগুলি খুবই ভাষাতাত্ত্বিক প্রবন্ধ হিসেবে বাংলার সাহিত্যের ইতিহাসে প্রতিষ্ঠিত হয়ে আছে। একটা শব্দ চলবে কি চলবে না সেইটাকে কেন্দ্র করে
যে বিতর্কটা চলছে, অত্যন্ত সুন্দর একটা বিতর্ক, সেই বিতর্ক এই 1980 সাল পর্যন্ত চলেছে। কলকাতা থেকে সবিতা চট্টোপাধ্যায় সম্ভবত সেই বিতর্ক একটা নতুন করে খুনের মামলা নামে আবার আর একটা বাংলা সাহিত্যে খুনের মামলা নামে সম্ভবত আর একটা প্রবন্ধ লিখেছেন। তাদের মধ্যে বিতর্ক ছিল, বুদ্ধিবৃত্তিক বিতর্ক ছিল, ভাষাতাত্ত্বিক বিতর্ক ছিল, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, বিশেষত অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের সংগ্রাম, সেটা বিভিন্ন মাত্রার হতে পারে, বিভিন্ন ডাইমেনশন থাকতে পারে, সেটা একটা অভিন্ন সংগ্রাম ছিল। ফলে যে দুজন লোক, আমি এই কথার এই কারণে বললাম, ইতিহাসের আয়রনিটা হচ্ছে এই যে যেই বাংলাদেশ স্বাধীন করবার জন্যে বা যেই অঞ্চলের স্বাধীনতার জন্যে দুজনের একজনের কাজ করেন নাই, কিন্তু দুইজনই শেষ পর্যন্ত সেই খণ্ডিত বাংলার স্বাধীনতার জন্য তাদেরকে আমরা ভীষণভাবে ব্যবহার করেছি। ব্যবহার করতে পেরে আমি মনে করি এই অঞ্চলের সাধারণ মানুষের ভীষণ লাভ হয়েছে। ইতিহাস কোন দিকে শেষ পর্যন্ত কি কি ঘটনার কারণ আরো কতদূর প্রভাবিত হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই কবির উপর ভীষণভাবে ঋণী। তাকে আমরা নানানভাবে ব্যবহার করেছি এবং সবচেয়ে বড় কথা, তার যে কাজের বিস্তৃতি এবং তার চিন্তার যে গভীরতা বাংলাদেশে আর কোথায় কোথায় পাওয়া যাবে, বা সারা পৃথিবীতেই কোথায় পাওয়া যাবে, যিনি একই সঙ্গে হামদনাথ লিখছেন, একই সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন লিখছেন, শ্যামা সঙ্গীত লিখছেন। এই যে অন্নদাশঙ্কর বলেছিলেন যে বিলকুল ভাগ হয়ে গেল, ভাগ হয়নি শুধু নজরুল, এর চাইতে অসাম্প্রদায়িক মানুষ আমার মনে হয় ব্যক্তি হিসেবে, ঈশ্বরচন্দ্রের কথা তোলা যেতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে খুব বিরল। এখন প্রশ্ন হচ্ছে যে সেই আপনারা যখন তাকে সম্মানিত করছেন এবং তখন একই সঙ্গে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সৈনিক, সেটাও একটা অস্ত্র, কণ্ঠ নিয়ে, মেধা নিয়ে, মনন নিয়ে, বাক্য নিয়ে, শব্দ নিয়ে, সঙ্গীত নিয়ে সংগ্রাম করেছেন, আমি মনে করি এটা কোনো অভিন্ন ঘটনা নয়, ভিন্ন ঘটনা নয়, একটা অভিন্ন ঘটনাই। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশে আমরা আজকে এখানে তাত্ত্বিকভাবে নজরুলের অবদান বা এই যে মহান শিল্পীদের অবদান নিয়ে কথা বলছি, সেই বাংলাদেশ আর যে 71-এর যেই চেতনা নিয়ে, যেই বাক্য এবং বক্তব্য শব্দ নিয়ে এই শব্দ সৈনিকরা যুদ্ধ করেছিলেন, কিংবা মুক্তিযোদ্ধারা সশস্ত্র লড়াই করেছিলেন, কিংবা নজরুল যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা থেকে কত দূরে আছি আমরা। জাফর ভাই কিছুটা বলেছেন, আমি শুধু এটুকু বলতে পারি, অনেক 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 দূরে। কিছু কিছু জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। 60-এর দশকের বাংলাদেশ আমি ইতিহাসে যেটুকু পড়ি এবং তখনকার ছবি, গল্পের চিত্র, বড়দের কথাটা শুনে যাদের দেখি, 60-এর দশকের বাংলাদেশ এখনকার বাংলাদেশের চাইতে অনেক বেশি অসাম্প্রদায়িক ছিল। কারণ 60-এর দশকে 52-র ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ এখানে গড়ে উঠছে, তার পক্ষে সারা দেশ তখন লড়াই করছিল এক পাকিস্তানিদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে আর বৃত্ত বৈভব গড়ে তুলতে তুলতে অস্থির থাকতে থাকতে আমরা কিন্তু সেই স্বাধীন বাংলাদেশের স্বপ্নের যে অন্যান্য কথা আমি বাদে দিলাম, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে কথা আমরা বলি, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি কেবলমাত্র স্লোগান দিয়ে, কেবলমাত্র গলাবাজি করে। সেই জিনিস আমরা ফেরত পাবো না। আমি সব শেষে শুধু একটা কথা বলবো, যেই নজরুলকে আজকে আমরা যথার্থই শ্রদ্ধা জানাচ্ছি, বন্দনা করছি, এবং নজরুল একাডেমিকে ধন্যবাদ দিয়েছি, তারা খুব ভালো কাজ করেছেন, এটাও কিন্তু সত্য। ওনারা এই অনুষ্ঠানটা শুরু করেছেন কোরআন তিলাওয়াত দিয়ে, একটি মাত্র ধর্মের কথা দিয়ে, মনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আর বাস্তব যে কাজগুলো করা, এগুলো আমি মনে করি না আর অসাম্প্রদায়িক লোক, কিন্তু লড়াইটা একটা চিরন্তন, প্রতি মুহূর্তে মুহুর্মুহু। সাম্প্রদায়িকতা সমাজে মুহুর্মুহু জারি আছে। আপনি যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার লড়াই করতে চান, তাহলে না, মানুষকে নাগরিক হিসেবে, স্বাধীন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখবার দরকার আছে। ফলে প্রতিটি একটা দেশে যতটা ধর্মাবলম্বী আছে, হয় তাদের সবটা করবেন, আর না হয় মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে সেটা সীমাবদ্ধ রেখে আমাদের যারা বড় মানুষ, সেই বড় মানুষগুলোকে কোনো একটা গোষ্ঠীর মধ্যে, কোনো একটা ধর্মাবলম্বী কিংবা গোষ্ঠীর মধ্যে আমরা যাতে তাদেরকে আটকে না ফেলি। আমি খুব বিনীতভাবে এই কথা বলি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। মানবতার প্রশ্নে, সাম্যতার প্রশ্নে নজরুল সবসময় অখণ্ড। নজরুলই বলতে পারে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এবারে শুনব আরেকজন শব্দ সৈনিক, আমি বলবো সুর সৈনিকের কথা, যিনি স্বাধীন বাংলার সেই স্বাধীনতার সেই উত্তাল দিনগুলিতে এ অসাধারণ গানের সুর করেছিলেন, যেমন মুক্তির একই পথ সংগ্রাম এই গানটি, তারপরে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, কিংবা বিজয় নিশান উঠছে ওই। আমি শ্রদ্ধেয় সুজয় শ্যাম, তাকে আমি আহ্বান জানাচ্ছি এই সুর সৈনিককে তার বক্তব্য রাখবার জন্য। মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সব বড় ভাইকে আমার লাল সালাম। আমার সামনে যারা উপবিষ্ট আছেন ভাই বোন সবাইকে আমার শুভেচ্ছা। আমি একটা কথাই আজকে বলি, এইখানে যখন প্রথম আসি এসে দেখলাম যে 43 বছর স্বাধীন বাংলা বেতারের জন্মদিন দেখে আমার এত ভালো লাগলো যে আজকে কবি নজরুল ইসলাম আমার প্রিয় কবি। আমি যে গানগুলো শুরু করেছি সবসময় উনি আমার সামনে ছিলেন, কারণ কবি নজরুল আমার খুব প্রিয় কবি। আর আজকে নজরুল একাডেমি আমাদেরকে যে সম্মান দিয়েছে এটা ভোলার না। আমি দু চারটা কথা বলতে চাই। এই যে স্বাধীন বাংলা বেতার, যারা এই 10টি ভাইয়ের মধ্যে একটি ভাই এখানে আছে, অনেকজন নেই, চলে গেছে, তারা যদি আজকে ট্রান্সমিশনটা না নিয়ে যেত তাহলে এই স্বাধীনতা নিয়ে 43 বছর ধরে যে কে ঘোষণা করেছে, এই ঘোষণাটা কি দিয়ে করতেন, মাইক্রোফোনটা কোথায় পেতেন? আমাকে বলুন যে এই মাইক্রোফোনটা কোথায় পেতেন? তারপর আজকে মাস দেড়েক আগে একটা টক শোতে একজন রাজনীতিবিদ বললেন কথাকার কোন বেলাল আহমেদ। এইগুলো বড় ঘৃণা লাগে শুনতে। আজকে রাজনীতিবিদরা এই স্বাধীনতাটাকে কোথায় নিয়ে গেছে চিন্তা করেন। আজকে তাদের কাদা ছোড়াছুড়িতে আমরা যারা বাঙালি, আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি, আমরা আজকে মুখ দেখাতে পারি না। আমার মেয়ের কাছে আমি মুখ দেখাতে পারি না যে বাবা তোমরা কি স্বাধীনতা এনেছো। আজকে টকশো শুনেন, যারা সত্যি কথা বলে এদেরকে দুই একবার দেখবেন, তারপর দেখবেন না। এই নুরুল ভাই আমি খুব শ্রদ্ধেয় মানুষ, কিন্তু কিছু কিছু টকশোতে কিছু কথা বলেন স্বাধীনতার সম্বন্ধে বা কিছু সম্বন্ধে, তখন খুব কষ্ট হয়, কারণ আমরা এখনো মরে যাইনি, এখনো আমরা জীবিত আছি। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে দেখেছি, আমরা সোহরাওয়ার্দী সাহেবকে দেখেছি, ভাসানী সাহেবকে দেখেছি, তাজউদ্দিন সাহেবকে দেখেছি, নজরুল ইসলাম সাহেবকে দেখেছি, কিন্তু আজকে যে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে আজকে বলুন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোনটার মধ্যে মুক্তিযোদ্ধা নাই বলেন? যদি সত্যিকারের দেশকে আপনারা ভালোবাসেন, মুক্তিযুদ্ধ করে থাকেন, আজকে কাদা ছোড়াছড়ি করে হানাহানি করতেছেন। এখন তো দেখা যায় আমাদের কথা বাদ দেন, আমরা তো চুনাপুটি মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুকেই স্বীকার করতে চায় না। এমন এক দেশে জন্ম নিলাম, এমন একটা দেশে জন্ম নিলাম যেখানে, আর আমি তো সুযোগ সব আমি কি, কিন্তু আজকে নজরুল একাডেমিকে বলি, আমার মেয়েকে গিয়ে বলতে পারবো যে মা আজকে আমাদেরও জন্ম পালন হয় মা 43 বছর পরে। আজকে নজরুল একাডেমি আমাকে এই কথাও তো বলতে পারবো, মেয়েকে এতদিন বলতে পারি নাই যে আজকে মা দেখলাম যে লেখা আছে যে নজরুল একাডেমি আমাদের সম্মান দিয়েছে। আমাদের জন্ম হয়েছিল, কিন্তু এরপর আমাদেরকে আওয়ামী লীগ কোনোদিন ডেকে বলতে পারবে না, জিজ্ঞেস করেছে বিএনপি না কেউ না, এক ফুটা চাপ দেওয়া পর্যন্ত দেয় নাই। বলে যে জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছে, সত্যি কথা, কিন্তু কোনোদিন বিএনপি তো আমাদেরকে ডেকে এক কাপ চাও খাওয়ায় নাই। এরশাদ সাহেবের পার্টি তো আছে। আর আমাদের এত প্রিয় আওয়ামী লীগ, আমি রাজনীতি করি না, আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, বঙ্গবন্ধুকে এখনো ভালোবাসবো, চিরজীবন ভালোবাসবো, চিরজীবন ভালোবেসে যাব। কিন্তু আজকে বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা দেশে অরাজকতা করছে তাদের কি হবে? তাদের বিচার কে করবে? আজকে এই যে আজকে দেখে আমাদের এই একজন মুক্তিযোদ্ধা, সে হসপিটালে পড়ে আছে, সুবল দত্ত, অথচ সে যদি সন্ত্রাসী হতো, আওয়ামী লীগ বা বিএনপি করতো, হাত কাটা হতো, তাহলে মিনিস্টাররা দেখতে যেত, ফটো উঠতো।
তো আবার আমি একটা কথাই বলি, আমি যদি আমার তো হিন্দুর মধ্যে পরজন্ম আছে, পরজন্ম যেন এই দেশে সন্ত্রাসী হয়ে আছে, অন্তত আমার ফটোটা প্রথম পেজে দেখো। আমি গান বাজনা করে ভুল করেছি। আজকে জব্বার যদি গান বাজনা না করে আওয়ামী লীগের পিছনে ছুটতো, রোলস রয়েস কার দৌড়াতো। আর আমি বলি, আমার এই বড় ভাই আমার খুব প্রিয়, এই দাদা আমার সাংবাদিক ভাই নুরুল ইসলাম ভাই চলে গেছেন, ওনাকে অনেকেই দেখতে পারে না, উনি বড় কাঠখুট্টা কথা বলেন। আজকে চিন্তা করেন, আমি অন্য কিছুর জন্য নাই, আমার বড় ভাই শ্রদ্ধেয় আব্বাসী ভাই বসা, আব্বাসী ভাই বাবাকে কয়জন চেনে? একটা রাস্তা না, এটা ভুল কথা বললেন, চেনে না, এটা ভুল কথা বললেন। আব্বাসুদ্দিন সাহেবরে চিনে না, ওনার কাপড়ের দোকান থাকলে চিনত, উনি রংপুরের কাপড়ের ব্যবসায়ী ওদের চিনত, বা রাজনীতি যদি করতেন। ওনাদের দেখেন একটা রাস্তার নাম নাই, উনার জন্মদিনে উনারা নিজেরা করে, যেহেতু বাবা সরকারিভাবে তো ওইভাবে ফলাও করে হয় না, শিল্পকলা একাডেমিতে হয়, কেউ জানে কেউ জানে না। এইটা কেন হবে? ওনারা আমাদের পথ প্রদর্শক। আজকে কবি নজরুল ইসলামের অবদান আমরা বাংলাদেশ, আমি তো বললাম আমি সুরকার, উনারে আমি যতগুলো গান আছে সবসময় আমার চোখের সামনে উনি পারতেন। আমরা আজকে কবি নিয়ে লড়াই করি, কবি বড় রবীন্দ্রনাথ আর নজরুল। আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের কোনো অনুষ্ঠান হলে এই কাজী নজরুল ইসলামের কথা আসে না, কিন্তু কাজী নজরুল ইসলামের কোনো ঘটনা হলে রবীন্দ্রনাথের ব্যাপারটাই নেয় না। উনি আকাশের চাঁদ, উনি আকাশের অমুক। এই যে ভিন্ন, এইটা কিন্তু কোনো শুনেন, এটা কিন্তু কোনো রিক্সাওয়ালা বা বেবি ট্যাক্সিওয়ালা করে না। আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা দিনের বেলা শুনেন, দিনের বেলা সুন্দর, রাতের বেলা টু পাইস কামাইয়া এই সমস্ত করেন। তা আমি বললাম আমার ভয় নেই, আমার ভয় নেই এই কারণে 4 বার অ্যাক্সিডেন্ট করছি, তাই 5বার অ্যাক্সিডেন্ট হবে, এর জন্য কিছু না। তো একটা কথাই বলি, এই বাংলাদেশ স্বাধীনতা থাকবে, কিন্তু কিছু দিন আরো অপেক্ষা করতে হবে, এদের মরণ না হলে হবে না। ধন্যবাদ। শ্রদ্ধেয় সুজীব শ্যামকে ধন্যবাদ। তার আক্ষেপের কথা, তার দুঃখ, তার হতাশা আমাদেরকে যে প্রভাবিত করে না তা নয়, এটি আমাদের সকলের কথা তিনি বলে গেলেন ভদ্র। এবার আমি আহ্বান জানাবো উপমহাদেশের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় আব্বাসী ভাইকে, মোস্তফা জামাল আব্বাসী, তাকে বক্তব্য রাখবার জন্য। আমি নিজের সময় নিজেই বেঁধে নিলাম 5 মিনিট 5 সেকেন্ড, কারণ যদি আমরা সবাই এরকম বেশি বলি তাহলে দেখা যাবে যে শতরঞ্চি নেয়ার জন্যে ওই একজনই দাঁড়িয়ে আছে, সব চলে গেছে। আমি অবশ্যই গান গাই, আমি মোহাম্মদ নুরুল হুদাকে পরাজিত করতে পারবো, কারণ একটু পরে পরে গান ধরবো, একটু পরে পরে কবিতা পড়বো, তারপরে আবার নাটকও করতে পারি, নানা রকম পারি, কাজী তিনি পরাভূত হবেন। পরে বলবেন আব্বাসী ভাই আমার জন্য সময় ছিল মাত্র 3 মিনিট, আমি প্রধান অতিথি। So it is actually my humble submission to the people here that he should be given the prime time, at least 15 minutes. এবং আমি 5 মিনিটই বলবো। আমার আব্বার নাম আব্বাসউদ্দিন আহমেদ, আপনি কি জানেন না? জানেন না নিশ্চয়ই। মারা যাওয়ার আগে উনি আমাকে বললেন, বাবা তোমাকে একটা কথা বলে যেতে চাই। কি কথা বাবা? জানো নজরুলের কাছে আমি কতখানি ঋণী। আমার শরীরে যত লোমকূপ আছে, হাতে দেখিয়ে বললেন, প্রতিটি লোমকূপ নজরুলের কাছে ঋণী। যখন তিনি বললেন এই কথা, তখন তিনি অশ্রুরুদ্ধ। বললেন যদি সেই কুচবিহারের বলরামপুর গ্রাম থেকে আব্বাসউদ্দিনকে তিনি নিজে নিয়ে এসে গ্রামোফোন রেকর্ডের প্রতিষ্ঠা না করতেন, এবং যদি ওই গান সবার মুখে মুখে প্রচলিত না হতো, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তা না হলে তোমার বাবাকে কেউ চিনত না। এটা ছিল আমার বাবার কথা, সে কথা বলিনি। এবং চেষ্টা করেছি
সেই কথা মনে রাখতে 3টে বই লিখেছি এবার সেলফ পাবলিসিটি। একটা হলো পুড়িব একাকী, নজরুলের জীবন নিয়ে প্রথম উপন্যাস। কেউ কি পড়ে দেখেছেন? কেউ খুলে দেখেনি। বাংলাদেশে 20টি সংবাদপত্র, কোনো রিভিউ হয়নি। বাংলাদেশে 30টি চ্যানেল, কোনো চ্যানেলে আমি নিজে ছাড়া কেউ এই উপন্যাস সম্বন্ধে একটি টু শব্দ উচ্চারণ করেননি। না, সেমের কিছু না, এটি আমাদের চরিত্র। 2 নম্বর, কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট একটি গ্রন্থ রচনা করেছি 2 বছর ধরে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আমি কর্মরত। 400 পৃষ্ঠার বই, পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে লেখা, পাঠানো হয়েছে, রিভিউ হয়েছে, ভালো হয়েছে। এবং আরেকটি, সেটা হলো দ্য সাগা অফ টাইম, নজরুল ইসলামের 80টি ছবি এবং আব্বাস উদ্দিনের 20টি ছবি একত্র করে চট্টগ্রামের একজন নাম করা একটা প্রতিষ্ঠান 7-8 লাখ টাকা খরচ হয়েছে, সেইটা বইটা ছবির বই বার করে দিয়েছি। এবার হাততালি দেন। কারণ টেলিভিশন আসার পর এমন হয়েছে যে কোথায় হাততালি দিতে হবে তাও বলে দিতে হয়। এখন আমি এখানে এসে চমৎকৃত, কারণ আব্দুল জব্বরের গান শুনেছি, তার বক্তৃতা কোনোদিন শুনিনি। এবং আমি আপনাদের হলফ করে বলতে পারি, সে যদি যে কোনো কনস্টিটিউয়েন্সিতে, সেখানে বিএনপি থাক, ওই আওয়ামী লীগ থাক, অন্য পার্টি থাক, সে বিজয়ী হবে। সত্যি কিনা বলেন? কিন্তু আপনাদের একটা কথা বলি, আমার 3 মিনিট মাত্র শেষ হয়েছে, আরো 2 মিনিট বাকি। এই ঘড়িটা একটু স্লো চলে। কাজী নজরুল ইসলামের হঠাৎ ইচ্ছে হলো যে তিনি ইলেকশনে দাঁড়াবেন, হেরে গিয়েছিলেন। নির্মলানন্দ গুণ আমাদের বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাড়ির দৈর্ঘ্য রবীন্দ্রনাথের চেয়েও বেশি। একবার জিজ্ঞেস করলো যে আপনি বড় না রবীন্দ্রনাথ বড়? বলি আমি বড়। মানে কিভাবে নির্মলানন্দ আপনি এই কথাটি বললেন একেবারে চট করে? বলি আমার দাড়ির দৈর্ঘ্য তার দাড়ির চেয়ে বেশি। সেই নির্মলানন্দ গুণে একবার ইচ্ছে হলো যে সে ইলেকশনে দাঁড়াবে, মাত্র 15টা ভোট পেয়েছিল। কাজী আব্দুল জব্বরকে আমি বলি, তুমি গানই গেও, তুমি আর এই শেষ বয়সে এসে আর ভোটে দাঁড়িও না। এখন আমার শেষ বক্তব্য এসে যাচ্ছি, 2 মিনিট বাকি আছে। তা হলো এই যে বাংলাদেশে নজরুল সম্বন্ধে গবেষণা হচ্ছে, নজরুল একাডেমি পত্রিকা খুলে দেখবেন। আমি এই যে যেগুলো লেখা হয়েছে, কি কি সম্পাদকীয় এবং বিশেষ করে যে সূচিপত্র পড়েছি, খুব ইন্টারেস্টিং। এবং বিশেষ করে 4-5 জনের প্রবন্ধ আপনারা পড়েন কিনা আমি জানি না, বাংলাদেশের লেখাপড়ার খুব চর্চা কর। এই সুযোগে আরেকটি বিজ্ঞাপন বিরতি, তা হলো এই যে আজকেই আইইউবি জার্নাল অন নজরুল আব্বাসউদ্দিন প্রকাশিত হয়েছে। হাততালি। এই জন্য হাততালি যে আমি জানি যে আপনারা কেউ এটা কিনবেন না এবং কেউ এটা পড়বেন না, শুধু একমাত্র মোহাম্মদ নুরুল হুদা উনি পড়লে পড়বেন, কারণ উনি তার লেখা সবচেয়ে ভালো লেখাটা, তার লেখাটা